তেজশ্রীর ঠিক পাশেই দাঁড়িয়ে আছে কণা এবং ইকরা। দুজনেই তেজশ্রীর শাড়ির আঁচলটা টেনে নিচু স্বরে ফিসফিসিয়ে তাড়া দিচ্ছে। কি করছিস তেজস্বী? জলদি কবুল বলে ফেল। ঠিক সেই মুহূর্তে স্টেজের একদম সামনে জমকালো আলো ছায়ার ভিড়ের মাঝেই বুকের ওপর শক্ত করে দুই হাত বেঁধে এক দৃষ্টিতে স্টেজের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল রেদওয়ান কবির। পুরো হলের মানুষ যখন নতুন বরকনেকে নিয়ে উল্লাসে মত্ত, তখন রেদওয়ানের ঠোঁটের কোণে হাসির কোনো রেখা তো নেই, বরং তার চোখের ভেতরে চলচল করছে নিজের একতম মাত্র প্রিয়তমা বা প্রিয়সীকে চিরকালের মতো হারিয়ে ফেলার এক বুক ভাঙ্গা হাহাকার। সে নীল শাড়ির মায়ায় সে কাল সকালে মজেছিল, আজ সেই নারী অন্য কারোর নামে লাল বেনারসি পরে বিয়ের পিড়িতে বসা। রেদওয়ানের ভিতরের এই তীব্র যন্ত্রণা আর নীরব কান্নার কথা হয়তো এই কোলাহলের মাঝে সে নিজে ছাড়া আর কোনো কোনো তৃতীয় ব্যক্তি জানতেই পারবে না। তেজশ্রী একটা গভীর শ্বাস নিল, তার কাপা ঠোঁট দুটো জোড়া লেগে এলো। তারপর স্থির ধীর কণ্ঠে উচ্চারণ করলো, আলহামদুলিল্লাহ কবুল। কাজী সাহেব মাথা নেড়ে বললেন, মা আর দুইবার কবুল করুন। তেজশ্রী আগের চেয়ে কিছুটা দৃঢ় কণ্ঠে উচ্চারণ করলো। কবুল কবুল। সেই মুহূর্তেই স্টেজের নিচে রেদওয়ানের চোখ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সে হাত দিয়ে দ্রুত সেটা মুছে ঠোঁটের কোণে এক ম্লান হাসি ফুটিয়ে তোলার ব্যর্থ চেষ্টা করলো। এরপর আর্যর পালা এলো। আর্য শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ, তেজস্বীকে আমার স্ত্রী হিসেবে কবুল করছে। চারিদিকে খুশির জোয়ার বয়ে গেল। মানুষজন সমন্বয়ে আলহামদুলিল্লাহ ধ্বনি দিতে লাগলো। কিন্তু সেই আনন্দ ঘন শব্দের ভিড়ে কনভেনশন সেন্টারের কোনো এক কোণ থেকে এক অদ্ভুত শীতল কণ্ঠে ভেসে এলো একটি শব্দ, ইন্নানিল্লাহ। এত এত আলহামদুলিল্লাহর গর্জনে সেই ইন্নানিল্লাহ চাপা পড়ে গেছে, যেন অশুভ কোনো কিছুর আগাম সংকেত। অতিথিদের সারিতে স্বরাষ্ট্রমন্ত্রী জুলফিকার রহমান উপস্থিত ছিলেন। আমার দুই শত্রু আজ এক ছাদের নিচে একসাথে হয়ে গেল। জুলফিকারের কথায় আর্যর মেজাজ বিগড়ে গেলেও সে মুখের হাসিটা ম্লান করল না। শান্তভাবে বলল, আজ আমার জীবনের সবচেয়ে খুশির দিন মন্ত্রী মহোদয়, তাই আমি আজ কোনো ঝামেলা জড়াতে চাচ্ছি না। জুলফিকার রহমান আর্য শেরওয়ানির বুকে হাত বুলিয়ে চোখের পলক না ফেলেই বলল, আমিও ঝামেলা বাড়াতে চাচ্ছি না আর্য। আমি তো এসেছি তোমাদের দীর্ঘস্থায়ী সুখ কামনা করতে। কথাটা শেষ করেই জুলফিকার রহমান অদ্ভুত এক রহস্যময় চাহনি দিয়ে বিয়ের আসর থেকে বেরিয়ে গেল। অন্যদিকে রেদওয়ান আর এই দৃশ্য নিজেকে মানিয়ে নিতে পারল না। সে ওপাশ ঘুরে কনভেনশন সেন্টার থেকে বেরিয়ে যেতে নিলেই হঠাৎ তার সামনে এসে পড়ল এক অদ্ভুত মায়াবী চেহারার মেয়ে। পুতুলের মতো গোল গোল বড় দুটি চোখ, সাদা লাল মেশানো গাল, পরনে মিষ্টি রঙের এক লেহেঙ্গা। আর সে কেউ নয়, সাকুরা। সাকুরাকে হঠাৎ সামনে দেখে রেদওয়ান থমকে দাঁড়িয়ে গেল। মেয়েটা সরল চোখের দিকে তাকিয়ে রেদওয়ান যেন কয়েক মুহূর্তের জন্য নিজের সমস্ত কষ্ট ভুলে গিয়ে এক ঘোরে ডুবে গেল। সাকুরা রেদওয়ানের থমথমে মুখের দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে দিল। তার গোল গোল চোখ দুটো জোড়ায় দুষ্টুমি খেলে গেল। সে বেশ চপল গলায় বলল, কি ব্যাপার মুখ ফুলানি পুরুষ? এই ভরা মজলিসে এমন একটা অদ্ভুত আর উদ্ভট নামে ডাক শুনে রেদওয়ান বেশ অবাক হলো। নিজের ভেতরের কষ্টটা একপাশে ঠেলে ভ্রু কুচকিয়ে বলল, কি বললে? বললাম মুখ ফুলানি পুরুষ। সাকুরা আবার বুক ফুলিয়ে বেশ জোর দিয়েই বলল, রেদওয়ান এই মুহূর্তে এমনিতেই এক বুক কষ্ট আর মানসিক যন্ত্রণা নিয়ে বিয়ের আসর থেকে পালাচ্ছিল। তার ওপর সাকুরার এই ছেলে মানসিক কথা বলার কোনো মানসিকতাই তার ছিল না। সে সাকুরার সাথে আর কথা বাড়াতে চাইল না। পাশ কাটিয়ে চলে যেতে নিলেই সাকুরা চট করে গিয়ে রেদওয়ানের ঠিক সামনে দাঁড়িয়ে তার পথ আগলিয়ে দাঁড়ালো। রেদওয়ান নিজের কণ্ঠস্বরে ডিবি অফিসারের চেনা কঠোরতা আর গাম্ভীর্য এনে বলল, কি হয়েছে সাকুরা? পথ ছাড়ো। সাকুরা নিজের লেহেঙ্গার ঘেরটা সামান্য দুলিয়ে রেদওয়ানের চোখের দিকে তাকিয়ে বলল, আগে বলুন কেমন লাগছে আমায়? রেদওয়ান এক পলক মেটার পুতুলের মতো নিষ্পাপ চেহারার দিকে তাকিয়ে সামান্য ভ্রু কুঁচকে উদাসীন গলায় বলল, খারাপ না।
সাকুরা রেদওয়ানের এমন সংক্ষিপ্ত আর নিরুত্তাপ জবাবে মোটেও সন্তুষ্ট হলো না। তার লালচে গাল দুটো অভিমানে আরও একটু ফুলে উঠল। রেদওয়ান তাকে আর পাত্তা না দিয়ে আবার চলে যেতে উদ্যত হলো, কিন্তু ঠিক তখনই হঠাৎ পেছন থেকে সাকুরার সেই মিষ্টি কণ্ঠটা আরও অনেক বেশি মায়াবী আর আকুল হয়ে বাতাসে ভেসে আসলো। আমি আপনাকে ভালোবাসি। আচমকা এই চারটে শব্দ শুনে রেদওয়ানের পা দুটো যেন মেঝেতে আঠার মতো আটকে গেল। এমনিতেই তেজশ্রীকে আর্যর পাশে লাল বেনারসিতে দেখে তার মন মেজাজ সব বিষিয়ে আছে, তার ওপর এই অসময়ে সাকুরার এমন একটা প্রপোজাল। রেদনের ভেতরের চেপে রাখা সব রাগ আর ক্ষোভ এবার যেন এক মুহূর্তের জন্য নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। ওদিকে সাকুরা তখন মাথা নিচু করে ফর্সা মুখে এক চিলতে লজ্জার আভা নিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। সে ভেবেছিল তার এই মন গলানো কথা শুনে রেদওয়ান হয়তো থমকিয়ে যাবে, তার মুখে এক চিলতে হাসি ফুটবে, বা সে তার প্রপোজাল একসেপ্ট করবে, কিন্তু বাস্তবে তা হলো কই। রেদওয়ান উল্টো ঘুরে সাকুরার দিকে এগিয়ে এসে দাঁতে দাঁত চেপে প্রচণ্ড রাগে হিসিয়ে বলল, অ্যাকচুয়ালি তোমার সবকটা দাঁত ফেলে দেবো আমি। বয়স কত তোমার? হ্যাঁ, সবে 18 পার হলো হয়তো, আর এতটুকু বয়সে এইসব প্রেম ভালোবাসার নাটক করে বেড়াচ্ছ। দ্বিতীয়বার যদি আমার সামনে এসে এমন ফালতু পাগলামি করেছ, আমি সোজা তোমার বাবার কাছে গিয়ে কমপ্লেন করব, বলে দিলাম। রেদওয়ানের এমন অনাকাঙ্ক্ষিত রুক্ষ ব্যবহার আর ধমকে সাকুরার ভেতরের পুরো আকাশটা যেন ভেঙে চুরমার হয়ে গেল। তার চোখের কোণ দুটো মুহূর্তের মধ্যে নোনা জলে টলমল করে উঠল। সে বুক ভরা অভিমান আর ভেজা চোখে রেদওয়ানের দিকে সরাসরি তাকিয়ে কান্না জড়ানো গলায় বলল, কেন? আমার ভালোবাসা কি সব সময় আপনার কাছে শুধুই পাগলামো মনে হয়? 18 বছর বয়সটা কি আপনার কাছে খুব কম মনে হয়? আপনি সব সময় আমার সাথে এমন কঠোর ব্যবহার করেন। আমি কি মানুষ নই? আমি কি ভালোবাসতে জানি না? বারবার আপনি আমার ভালোবাসাকে এভাবে অবমূল্যায়ন করে আসছেন। আপনার বুকে কি একটুকু মায়া দয়া নেই? কোন দিক দিয়ে কম আমি বলুন? আমার কি সৌন্দর্যের অভাব, নাকি অন্য কোনো সমস্যা আপনার? কথাগুলো এক নিমিষে বলতে বলতেই সাকুরার গোল গোল চোখ জোড়া বই টপ টপ করে জল গড়িয়ে পড়ল। রেদওয়ানের কাছ থেকে নিজের এই চরম অপমানের পর সাকুরা এক মুহূর্ত আর সেই কনভেনশন সেন্টারের করিডোরে দাঁড়ালো না। সে নিজের লেহেঙ্গাটা এক হাতে চেপে ধরে খানিকটা দৌড়ে সেখান থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। রেদওয়ান স্তব্ধ হয়ে সাকুরা চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। মিটার কান্নার শব্দ, শেষ শব্দগুলো যেন তার নিজের বুকের ভেতরের একতরফা ভালোবাসার হাহাকারের সাথেই মিশে গেল। সে নিজের কপালটা এক হাত দিয়ে চেপে ধরে এক দীর্ঘশ্বাস ফেলল। সে নিজেও তো আজ তেজশ্রীর কাছে অবমূল্যায়িত, অথচ নিজের অজান্তে সে অন্য একটা নিষ্পাপ মনের ভালোবাসাকে এভাবে পা দিয়ে মারিয়ে দিল। কিছুক্ষণ আগে যে টিভি চ্যানেলগুলোতে আলোর রোশনাই আর রাজকীয় সাজসজ্জার ফুটেজ দেখিয়ে আর্য এবং তেজশ্রীর রাজকীয় বিয়ের লাইভ সংবাদ দেওয়া হচ্ছিল, আজ কিছু ঘন্টার ব্যবধানে সেই একই স্ক্রিনে এখন ব্রেকিং নিউজের লাল কালিতে মৃত্যুর মিম্মম সংবাদ স্ক্রোল করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী জুলফিকার রহমানের একমাত্র ছোট ভাই এবং হাবিব গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সাবেক সিইও হাবিব রহমান সুদূর ইংল্যান্ডের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আর্য আর তেজশ্রীর বিয়ের আসর থেকে যখন স্বরাষ্ট্রমন্ত্রী নিজের গাড়িবহর নিয়ে বাড়ি ফিরছিলেন, সেই ঠিক মাঝপথে ওপার থেকে এই দুঃসংবাদটি তার ফোনে আসে। ইতিমধ্যে হাবিব রহমানের মরদেহ বিশেষ ফ্লাইটে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনার জন্য দূতাবাসের মাধ্যমে সকল কূটনৈতিক প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। মূলত আর্য চৌধুরীর কাছে ব্যবসায়িক সাম্রাজ্যের একের পর এক বিশাল ধস আর আইনি মারপেচের ধরাশায়ী হওয়ার পরপরই মান সম্মান বাঁচাতে দেশ ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছিলেন হাবিব রহমান। কিন্তু আর্যর দেওয়া সেই চরম পরাজয়ের মানসিক ধাক্কা আর দিনরাতের তীব্র টেনশন তিনি সহ্য করতে পারেননি। লন্ডনের হসপিটালে গত 15 দিন ধরে লাইফ সাপোর্টে আইসিইউর রুমে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন তিনি। আর আজ অবশেষে তার হৃদযন্ত্রের স্পন্দন চিরতরে স্তব্ধ হয়ে গেল। স্বরাষ্ট্রমন্ত্রীর বিশাল ড্রয়িং রুমের সোফায় একদম নিথর পাথরের মতো স্তব্ধ হয়ে বসে আছেন জুলফিকার রহমান। তার চোখের কোণ দিয়ে গড়িয়ে আসা ভাইয়ের শোকের নোনা জলের সাথে সাথে ভিতরের প্রতিশোধের এক লেলিহান আগুন দাউ দাউ করে জ্বলছে। হঠাৎ করে পুরো ড্রয়িং রুম কাঁপিয়ে জানোয়ারের মতো চিৎকার করে উঠলেন জুলফিকার। আর্য চৌধুরী! জুলফিকার রহমানের পাশে থাকা তার ব্যক্তিগত
ডাক্তার অত্যন্ত নার্ভাস হয়ে বারবার ডিজিটাল মেশিন দিয়ে মন্ত্রীর ব্লাড প্রেশার চেক করার চেষ্টা করছিলেন। তিনি ভীষণ চিন্তিত ও ভীত গলায় বললেন, স্যার শান্ত হন প্লিজ। আপনার প্রেশার অনবরত হাই হচ্ছে। এভাবে রাগ করলে আপনি নিজেই স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়বেন স্যার। শাট আপ। জুলফিকার রহমান রাগে অন্ধ হয়ে এক ধাক্কায় ডক্টরকে দূরে সরিয়ে দিলেন। সোফার সামনেই থাকা দামি কাচের টি-শার্ট টেবিলটা পা দিয়ে সজোরে ঠেলে ফেলে দিলেন তিনি। প্রচণ্ড শব্দে মার্বেলের মেঝেতে আছড়ে পড়ে কাচের টেবিলটা ভেঙে চুরমার হয়ে টুকরো টুকরো হয়ে গেল। রাগে দাঁত কিরমির করে ঘরের সিলিংয়ের দিকে তাকিয়ে তিনি চিৎকার করে উঠলেন, এই আর্য চৌধুরীর জন্য, শুধু এই একটা কুত্তার বাচ্চার জন্য আজ আমি আমার একমাত্র ভাইকে হারালাম। আর ওই ডিবি তেজস্বীর জন্য আমার কলিজার টুকরো ছেলে সুলতান আজ হসপিটালে অর্ধেক মরা লাশ হয়ে কোমায় পড়ে আছে। খোদার কসম, আমি ওদের কাউকে ছাড়ব না। এই জুলফিকার রহমান বেঁচে থাকতে সবকটাকে কুপিয়ে কুপিয়ে কুচি কুচি করে মারব। জুলফিকার রহমানের প্রতিটি শব্দ থেকে যেন আগ্নেয়গিরির তপ্ত লাভা ঝরে পড়ছে। ঠিক তখনই ড্রয়িং রুমের দরজা ঠেলে তার একদম বিশ্বস্ত বডিগার্ড ভিতরে এসে মাথা নিচু করে জানালো, স্যার, এইমাত্র অ্যাপোলো হসপিটাল থেকে ডক্টর কল দিয়ে জানালো সুলতান স্যার আগের থেকে কিছুটা রেসপন্স করছেন। ওনার বডির পার্টসগুলো হালকা মুভ করছে। একমাত্র ছেলের কোমায় থাকার পর এই প্রথম কিছুটা উন্নতির কথা শুনলেন তিনি। কিন্তু তারপরেও জুলফিকার রহমানের পাথুরে মুখে এক ছেলেদের হাসি ফুটল না। ফুটবেই বা কী করে, যেখানে নিজের বুকের পাঁজর নিজের ছোট ভাইটার লাশ আজ পর দেশে পড়ে আছে, সেখানে ছেলের এই সামান্য রেসপন্স তার ভিতরে জ্বলতে থাকা প্রতিশোধের আগুনকে নেভাতে পারল না। চারদিকের আলো, রোশনাই আর সানাইয়ের সুর সব কিছু মিলিয়ে এক রাজকীয় বিয়ের উৎসব। কিন্তু এই পুরো উৎসবটাই যেন এতক্ষণেও তেজশ্রীর মনকে ছুঁতে পারেনি। উল্টো সব কিছু তার কাছে মাথার ওপর এক বিশাল পাথরের বোঝার মতো মনে হচ্ছে। দম বন্ধ করা এই পরিবেশ থেকে একটুখানি নিবৃত্তি পেতে সে ধীর পায়ে এসে দাঁড়ালো বিশাল রুমের লাগোয়া বারান্দার এক কোণায়। এই বারান্দার জায়গাটাও সুগন্ধি সাদা রজনীগন্ধা আর লাল গোলাপের পাপড়ি দিয়ে করে সাজানো হয়েছে। তেজশ্রী রেলিংয়ের এক দুই হাত রেখে ওপাশে চোখ মিলল। বাইরের পুরো চত্বর, বাগান আর আকাশছোঁয়া ক্রেনগুলো যতটুকু দৃষ্টি যায় সব রঙিন আলোর ঝলমল করছে। শহরটা শান্ত, কিন্তু তার মনের ভেতরের ঝড়টা কিছুতেই শান্ত হচ্ছে না। রেলিংয়ে হাত রেখে তেজশ্রী ফিরে গেল দুদিন আগে সেই দুপুরে। সেদিন যখন আর্য তাদের ধানমন্ডি ফ্ল্যাটে আকস্মিকভাবে তার দাদা দাদুকে নিয়ে বিয়ের আনুষ্ঠানিক প্রস্তাব নিয়ে হাজির হয়েছিল, তখন তেজশ্রী ভীষণ অবাক আর ক্ষুব্ধ হয়েছিল আর্যর এই কাণ্ডে। সবার সামনে ড্রয়িং রুমে কিছু বলতে না পারে তেজশ্রী যখন আর্যর সাথে আলাদা কথা বলার উদ্দেশ্যে ছাদে গিয়েছিল, তখন সে রাগী মুখে আর্যের মুখোমুখি দাঁড়িয়ে বলেছিল, হোয়াটস দিস আর্য? একে তো আমাদের সেই রাতের বিয়েটা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত আর আইনি বাধ্যবাধকতার মধ্যে দিয়ে গেছে। এখন আবার পুরো পরিবারকে এভাবে জড়িয়ে সামাজিকভাবে বিয়ের নতুন নাটক সাজিয়ে প্রস্তাব নিয়ে আসার মানেটা কি? দেখুন, এই বিয়েটা আমি মন থেকে মানতে পারছি না। প্লিজ আমার লাইফে এখন আর নতুন করে কোনো বাড়তি ঝামেলা তৈরি করবেন না। সেদিন তেজশ্রীর এমন ক্ষোভ আর আপত্তির মুখেও আর্য চৌধুরী একটুও রেগে যায়নি, বরং সে অত্যন্ত শান্ত ও গম্ভীর গলায় বলেছিল, আপনি ভালো করেই জানেন তেজস্বী আমি কেন এই বিয়েটা সবার সামনে আবার ধুমধাম করে করতে চাচ্ছি। তেজশ্রী কিছুটা ভ্রু কুঁচকে তীক্ষ্ণ চোখে আর্যর দিকে তাকাতেই আর্য তার প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে ছাদের কার্নিশের দিকে মুখ করে বলেছিল, আমাদের ওই রাতের অনাকাঙ্ক্ষিত বিয়েটার খবর বাইরের সাধারণ মানুষ বা মিডিয়া না জানলেও যারা এই নোংরা পরিস্থিতির পেছনে চক্রান্তকারী হিসেবে ছিল তারা কিন্তু ঠিকই সব খবরাখবর রাখছে। আর সবচেয়ে বড় বিষয় হলে গতকাল রাতে আপনি আমার ফ্ল্যাটে ছিলেন। আজ সকালে আমার সিকিউরিটি টিম পুরো এরিয়া ইনভেস্টিগেট করে আমাকে রিপোর্ট দিয়েছে যে গতকাল রাতে আমার ফ্ল্যাটের আশেপাশে বেশ কিছু রহস্যময় ব্যক্তির আনাগোনা দেখা গেছে। সিসিটিভি ক্যামেরাগুলো ফুটেজ চেক করে আমরা কয়েকজন মুখোশধারী সন্দেহভাজন আইডেন্টিফাই করেছে। এসব বিষয় জানার পর আমি আর বিন্দুমাত্র রিস্ক নিতে চাচ্ছি না তেজস্বী। ওরা আমাদের এই লিগ্যাল রিলেশনের সাধারণ বিষয়গুলোকে নিয়েও সমাজে নোংরাভাবে অপব্যবহার করতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী আর তার দলবল সুযোগ পেলে আমার বা আপনার মতো একজন
সৎ ডিবি অফিসারের চরিত্রে কালি লেপতেও কিন্তু একটু পেছাবা হবে না। তা আইনত ও সামাজিকভাবে আপনাকে আমার স্ত্রী হিসেবে দুনিয়ার সামনে আনাটাই এই মুহূর্তে আপনার এবং আমার জন্য সবচেয়ে বড় ঢাল। আর্যর মুখের সেই যৌক্তিক আর দূরদর্শী কথাগুলো তেজশ্রী সেদিন ছাদের উপর দাঁড়িয়ে চুপ করে শুনেছিল। বারান্দার ঠান্ডা বাতাসে দাঁড়িয়ে সেই পুরনো কথাগুলো ভাবতেই তেজশ্রীর বুক ছেড়ে এক দীর্ঘশ্বাস বের হলো। মূলত আর্যর সেই অকট্য যুক্তি আর তার সুরক্ষার চাদরের কথা ভেবেই তেজশ্রী আর শেষ মুহূর্তে বিয়েতে অমত করতে পারেনি। কাজী সাহেবের সামনে নিজের কাঁপতে থাকা ঠোঁটে কবুল বলতে বাধ্য হয়েছিল। তেজশ্রীর শরীরে আর এই ভারী বেনারসি শাড়ি আর জমকালো গহনার বোঝা সহ্য হচ্ছিল না। ভারী কাপড়ের পরনে আর সারাদিনের ক্লান্তিতে তার দম যেন আটকে আসছিল। ঠিক তখনই বারান্দার ঠান্ডা বাতাসের মাঝে পেছনে তার কার বলিষ্ঠ উপস্থিতি টের পেয়ে সে ঝট করে পেছন ফিরে তাকালো। সে দেখলো দরজার কাছে রাজকীয় শেরওয়ানি পরে একদম টান টান হয়ে দাঁড়িয়ে আছে আর্য চৌধুরী। ডিম লাইটের আলো ছায়ে তাকে এক নজরে দেখলে সত্যি কোনো প্রাচীন রাজপ্রাসাদের রাজপুত্র বলে ভ্রম হয়। আর্য নিজের দীর্ঘকায় পায়ে ধীর গতিতে তেজশ্রীর দিকে এগিয়ে এলো। তার সেই তীক্ষ্ণ চোখ জোড়ায় এক ঝিলতে উদ্বেগ নিয়ে নরম গলায় জিজ্ঞেস করলো, এখানে এইভাবে একে একে দাঁড়িয়েছে, শরীর খারাপ লাগছে? তেজশ্রী নিজের অস্বস্তিতা আড়াল করে বলল, না তেমন কিছু না, জাস্ট একটু ফ্রেশ বাতাস লাগাচ্ছিলাম। আর্য তার হাত ঘড়ির দিকে তাকিয়ে বলল, চলুন এবার বাড়ি ফিরতে হবে। দাদাজান দাদিজান সহ সবাই নিচে আমাদের জন্য অপেক্ষা করছেন। কনভেনশন সেন্টারের বিশাল রাজকীয় গেট দিয়ে যখন তারা দুজনেই বাইরে বের হয়ে আসলো, তখন তেজশ্রী দেখল সেখানে ইতিমধ্যে আর্যর দাদা হারুন চৌধুরী এবং দাদু মোনালিসা বেগম সহ দুই পরিবারের সবাই দাঁড়িয়ে আছেন। বাইরের পুরো রাস্তাটা যেন ব্লক হয়ে আছে আর্য চৌধুরীর কালো রঙের ব্রাউন গাড়ির বহর দিয়ে। সব গাড়িগুলো একই সিকিউরিটি মডেলের হলেও মাঝে দুটো গাড়ি একদম তাজা কাঁচা ফুল দিয়ে অপূর্ব করে সাজানো হয়েছে। সারিবদ্ধ গাড়ির বহরে সামনের 4টা সিকিউরিটি গার্ডের ঠিক পেছনে 5 নম্বর গাড়িটা, আর তার ঠিক পরের গাড়িটা রজনীগন্ধা আর লাল গোলাপ দিয়ে মোড়ানো। এই দুটো গাড়ি আলাদা করে ফুল দিয়ে সাজানোর মূল আইডিয়াটা ছিল হারুন চৌধুরীর। বৃদ্ধ বয়সেও ওনার এমন রোমান্টিক চিন্তাভাবনা দেখে মনে মনে বেশ মজাই পাচ্ছিল সবাই। হারুন চৌধুরী এবং মোনালিসা বেগম সেই 5 নম্বর বরযাত্রীর গাড়িতে ওঠার ঠিক আগেই হারুন চৌধুরী আর্যকে বুকে জড়িয়ে ধরলেন। আর্য দাদাকে জড়িয়ে ধরে হালকা হেসে ঠাট্টা করে বলল, দাদাজান, আমার যে মনে হচ্ছে আজ এই অনুষ্ঠানে তোমাকে যদি একটা জমকালো শেরওয়ানি আর দাদিজানকে একটা বেনারসি শাড়ি পরিয়ে দেওয়া হতো, তাহলে মনে হয় আমাদের চেয়ে তোমাকে বেশি ভালো লাগতো, তাই না বলো? হারুন চৌধুরী নাতির কথায় হাহা করে হেসে উঠলেন। আর্যর পিঠ চাপড়ে ফিসফিসিয়ে বললেন, আরে এসব বাহিক সাজগোজ না হলেও চলতো দাদুভাই। তবে তাদের বাসর ঘরটা সাজানোর পাশাপাশি আমাদের বুড়ো বুড়ির ঘরটাও যদি আজ একটু ফুল দিয়ে বাসর ঘরের মতো সাজিয়ে দেওয়া হতো, তাহলে কিন্তু আইডিয়াটা মন্দ হতো না, কি বলিস? দাদার মুখে এই বয়সেও এমন রসিকতা শুনে আর্য এবার শব্দ করেই হেসে উঠল। সে দাদিজানের দিকে এক পলক তাকিয়ে চাপা গলায় বলল, দাদিজান আসতে বলো। দাদিজান যদি তোমার এই বাসার ঘরের শখ শোনে, তাহলে কাল সকালে তোমাকে ঝাড়ু দিয়ে পিটিয়ে ঢাকা শহর পার করে ছাড়বে। হারুন চৌধুরীর চোখ বড় বড় করে মোনালিসা বেগমের দিকে তাকালেন, আর মোনালিসা বেগমও দূর থেকে তাদের দিকে সন্দেহের চোখে তাকানোর বৃদ্ধ দাদাজানের চট করে চুপ হয়ে গেলেন। আর্য আর কথা না বাড়িয়ে বলল, অনেক রাত হচ্ছে দাদিজান, এবার তোমরা গাড়িতে উঠে বসো। আর্য নিজে এগিয়ে গিয়ে বেশ যত্ন করে গাড়ির পেছনের দরজাটা খুলে দিল এবং পরম শ্রদ্ধায় হারুন চৌধুরী এবং মোনালিসা বেগমকে ভিতরে বসালো। গাড়ির দরজাটা বন্ধ করতে যাবে ঠিক তখনই মোনালিসা বেগম জানালার কাঁচটা নামিয়ে আর্যের হাতটা ধরে বললেন, খুব সাবধানে আসিস দাদু ভাই, রাস্তাঘাট ভালো না। আর্য ওনার হাতটা আলতো করে চেপে ধরে আশ্বস্ত করে বলল, তোমাদের গাড়ির ঠিক পেছনেই আমার গাড়ি থাকছে দাদিজান, তাই একদম চিন্তা করো না, তোমরা রওনা হও। মোনালিসা বেগম পরম স্নেহে আর্যের গালে হাত বুলিয়ে দোয়া করে দিলেন। ওনাদের গাড়িটা ধীর গতিতে স্টার্ট দিয়ে এগিয়ে গেল। এবার আর্যর নিজের গাড়ির পালা।
পাশে দাঁড়িয়ে থাকা বডিগার্ডরা আর্যর জন্য গাড়ির পিছনের ডোরটা খুলে দিতে চাইল, কিন্তু আর্য হাতের ইশারায় তাদের থামিয়ে দিল। সে নিজেই এক ধাপ এগিয়ে গিয়ে অত্যন্ত সম্মানে তেজশ্রীর জন্য গাড়ির দরজাটা খুলে ধরল। তারপর সামান্য নিচু হয়ে ঠোঁটের কোণে এক ছেলতে মায়াবী হাসি ফুটিয়ে মৃদু গলায় বলল, ম্যাডাম প্লিজ আপনার আসন গ্রহণ করুন। তেজশ্রী আর্যর এই যত্নশীল আচমকা ব্যবহারে মনে মনে কিছুটা অপ্রস্তুত হলেও নিজের ভারী লেহেঙ্গাটা সামনে নিয়ে গাড়ির সামনে ভিতরে গিয়ে বসলো। আর্য বিন্দুমাত্র সময় নষ্ট না করে তেজশ্রীর ঠিক পাশটাতে বসে পড়ল। বডিগার্ডরা বাইরে থেকে দরজাটা লক করে দিতে গাড়িটা এক ঝটকায় পিচঢালা অন্ধকার রাজপথ ধরে চৌধুরী ভিডিলার উদ্দেশ্যেই ছুটে চলল। লম্বা সারিবদ্ধ গাড়ির বহর নিয়ে পিচঢালা অন্ধকার রাজপথ ধরে এগিয়ে চলছে বিয়ের গাড়িগুলো। গাড়ির পিছনের সিটে বসে থাকা হারুন চৌধুরী মুখে অমায়িক হাসি যেন কোনোভাবেই সরছে না। তিনি মোনালিসা বেগমের কুঁচকে যাওয়া নরম হাতটা নিজের শক্ত হাতের মুঠোয় শক্ত করে নির্নিবিষ্ট করে পরম আয়েসে বসে আছেন। মোনালিসা বেগম স্বামীর দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, আজ সাহেবের তো দেখছি হাতই ছাড়ছে না, কি ব্যাপার বলুন তো? হারুন চৌধুরী ওনার দিকে তাকিয়ে আরও একটু কাছে ঘেঁষে বসলেন। মুচকি হেসে বললেন, হাত ছাড়তে একদম ইচ্ছা করছে না মোনালিসা। আচ্ছা, আর্য আর তেজস্বীর বাসরঘর সাজানোর পাশাপাশি আজ রাতে যদি আমাদেরও একটা বাসরঘর হয়ে যায় তাহলে কেমন হবে বলো তো? মোনালিসা বেগম লজ্জায় মুখ চেপে আলতো করে স্বামীর বুকে একটা কিল মেরে বললেন, বুড়োর শখ কত দেখি, নিজের লাঠি সাহায্য ছাড়া এক পা চলতে পারে না, আবার নাকি বাসর করবেন। এক পা তো কবরে চলে গেছে, সে খেয়াল কি আছে? বয়স তো মাত্র একটা সংখ্যা মোনালিসা। হারুন চৌধুরী ওনার চোখের দিকে তাকিয়ে অত্যন্ত আবেগঘন গলায় বললেন, শরীরের বয়স বাড়লেও এই মনের বয়স কি একটুও বেড়েছে? বরং যত দিন যাচ্ছে, যত বয়স বাড়ছে, এই বুড়ো হৃদয়টা তত বেশি মোনালিসা মোনালিসা করে বেকুল হয়। মাঝে মাঝে ভাবতেই বুকটা কেঁপে ওঠে, একদিন তোমাকে এই পৃথিবীতে একা ছেড়ে আমি চিরতরে বিদায় নিব। স্বামীর মুখে এমন বিদায়ের কথা শুনে মোনালিসা বেগমের চোখ দুটো ছলছল করে উঠল। তিনি নিজের কাপা হাতটা বাড়িয়ে হারুন চৌধুরীর অন্য হাতটা শক্ত করে ধরলেন। তারপর স্বামীর সেই প্রশস্ত কাঁপতে থাকা বুকের ওপর নিজের মাথাটা সমর্পণ করে আর্দ্র কণ্ঠে বললেন, আপনাকে আমি একা ছাড়ছি না, যেখানেই যান একসাথেই যাব। ঠিক সেই মুহূর্তে চেনা পৃথিবীটা যেন এক লহমায় স্তব্ধ হয়ে গেল। হারুন চৌধুরীর বিলাসবহুল গাড়িটা প্রচণ্ড এবং দানবীয় একটা ধাক্কায় অনুভব করলো। গাড়ির ভিতরে দুই প্রবীণ মানুষ কিছু বুঝে ওঠার আগেই এক তীব্র ধাতব মর্মর শব্দে চারপাশে সব কিছু ওলটপালট হয়ে গেল। পরের মুহূর্তেই হারুন চৌধুরীর গাড়ির ঠিক পেছনে থাকা তেজশ্রী ও আদ্রর গাড়িটার ভিতরের ড্রাইভার পরিস্থিতি বেগতিক দেখে সজোরে ইমার্জেন্সি ব্রেক কষল। বিকট শব্দে ব্রেক কষার ঝাঁকুনিতে পিছনের সিটে থাকা আর্য এবং তেজশ্রী দুজনেই ছিটকে গিয়ে সামনের সিটের কাঁচ আর ড্যাশবোর্ডের সাথে আঘাত খেল। প্রচণ্ড আঘাতে আর্য এবং তেজশ্রী দুজনেই কপাল ফেটে রক্ত গড়িয়ে পড়ল। কিন্তু নিজেদের শরীরে এই তীব্র আঘাত বা মস্তিষ্কের যন্ত্রণার দিকে তাকানোর মতো মানসিক অবস্থা তাদের কারণই ছিল না। আর্য নিজের কপাল চেপে ধরে জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখেই পাগলের মতো গাড়ির দরজা খুলে ছিটকে নিচে নেমে এলো। ধোঁয়া আর অন্ধকারের মাঝে সে বোঝার চেষ্টা করলো ঠিক কী ঘটেছে। ইতিমধ্যেই পিছনের চারটে সিকিউরিটি গাড়ি থেকে আর্যর সশস্ত্র বডিগার্ডরা অস্ত্র হাতে হন্তদন্ত হয়ে নেমে এদিকে ছুটে আসছে। আর্যর চোখ জোড়া এক জায়গায় গিয়ে একদম থমকে গেল। তার পায়ের তলার মাটি যেন সরে গেল। সে দেখল রাস্তার ঠিক মাঝখানে রজনীগন্ধা আর লাল গোলাপ দিয়ে সুন্দর করে সাজানো দাদাজানির সেই 5 নম্বর গাড়িটা চূর্ণ বিচূর্ণ ও দুমড়ে মুচড়ে রাস্তার ওপর উল্টে পড়ে আছে। গাড়ির বডিটা লোহার কঙ্কালের মতো দেখাচ্ছে, আর সেটার ভেতর থেকে কালো বিষাক্ত ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে আকাশে উঠছে। আর্য নিজের সমস্ত শক্তি দিয়ে কলিজা ফাটানো এক চিৎকার দিল। দাদাজান, ভারী লেহেঙ্গা সামলে কপাল থেকে রক্ত মুছে গাড়ি থেকে নেমে আসা তেজশ্রীও এই দৃশ্য দেখে চরম অবাক ও স্তব্ধ দৃষ্টিতেই তাকিয়ে রইল। গাড়িগুলো যখন স্বাভাবিক গতিতেই যাচ্ছিল ঠিক তখনই রাস্তার উল্টো প্রান্ত থেকে লাইট বন্ধ করা এক দানবীয় বিশাল ট্রাক তীব্র গতিতে ছুটে এসেছিল। কোনো হর্ন না দিয়ে, কোনো ব্রেক না কষে ট্রাকটি এক কলাকান্ত ধাক্কায় হারুন চৌধুরীর গাড়িটাকে
পিষে উল্টে দিয়ে ধাক্কা দিয়ে ট্রাকটি থামেনি, বরং চাকার নিচে পিষ্ট গাড়ির অংশ ছিটকে ফেলে সর্বোচ্চ গতিতে অন্ধকার হাইওয়ে ধরে পালিয়ে যেতে লাগলো। আর্য নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে পাগলের মতো দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটার দিকে দৌড়ে গেল। তার চোখ মুখের সেই আভিজাত্য নিমিষেই হারিয়ে গিয়ে সেখানে ভর করেছে প্রিয়জন হারানোর এক তীব্র আদিম আতঙ্ক। চারপাশটা জ্বলন্ত আগুন আর বিষাক্ত কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। বিলাসবহুল গাড়িটা দানবীয় ট্রাকের নিচে পিষ্ট হয়ে প্রায় মাটির সাথে মিশে গেছে। দৌড়াতে দৌড়াতে আর্য ঝাপসা হয়ে আসা দৃষ্টি গিয়ে পড়ল গাড়ি থেকে ছিটকে বেশ কিছুটা দূরে রাস্তার ওপর পড়ে থাকা মোনালিসার নিথর দেহের দিকে। আর্য দিক বেদিক জ্ঞান হারিয়ে দাদিজানের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ল, হাঁটু গেড়ে বসল পিচঢালা রাস্তায়। কাঁচা রক্তের স্রোতে বৃদ্ধার শরীর ভিজে একাকার হয়ে গেছে। আর্য কাঁপতে থাকা হাতে দাদিজানকে বুকের সাথে শক্ত করে চেপে ধরল, পাগলের মতো চিৎকার করে ডাকতে লাগলো, দাদিজান, 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 চোখ খুলুন, কথা বলুন দাদিজান, আমার সাথে কথা বলুন। কিন্তু বৃদ্ধ মুখটা আর কোনো কথাই বলল না, আর তার নিষ্পাপ চোখ দুটো অন্ধকারের দিকে স্থির হয়ে রইল। ঠিক তখনই আর্যর বডিগার্ডরা আর তেজশ্রী মিলে গাড়ির অন্য পাশটায় ছুটে গেল। চূর্ণ বিচূর্ণ লোহার কঙ্কালের নিচে থেকে হারুন চৌধুরীর রক্তাক্ত হাতটা দেখা যাচ্ছিল। বডিগার্ডরা কয়েক সেকেন্ডের অক্লান্ত চেষ্টায় গাড়িটা টেনে হিঁচড়ে বের করে আনলো হারুন চৌধুরীকে। ওনার পুরো রুম আর রক্ত মাথা ভেসে যাচ্ছে, কিন্তু অলৌকিকভাবে ওনার জ্ঞান তখনও সামান্য ছিল। হারুন চৌধুরী কোনো যন্ত্রণার শব্দ করলেন না, তিনি শুধু তার রক্তভেজা ঝাপসা দৃষ্টিতে রাস্তার ওপাশে পড়ে থাকা নিজের সারা জীবনের সহধর্মিণীর নিথর দেহের দিকে তাকিয়ে রইলেন, যেন ওপারে যাওয়ার আগে শেষবারের মতো নিজের মোনালিসাকে দেখে নিচ্ছেন। আর্য দাদিজানকে রেখে ছিটকে দাদাজানের পাশে গিয়ে ওনার রক্তাক্ত শরীরটা ধরে ঝাঁকাতে লাগলো। দাদিজান, দাদিজান, আপনি শক্ত হন, আমি এখন অ্যাম্বুলেন্স ডাকছি। কিন্তু সব চেষ্টা, সব আকুতি ব্যর্থ করে দিয়ে হারুন চৌধুরী শেষবারের মতো নাতি আর নাতবউ তেজশ্রীর মুখের দিকে চেয়ে এক দীর্ঘশ্বাস ফেললেন। তারপর চোখের কোণ দিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ার সাথে সাথে চিরতরে চোখ বুঝলেন। আর্য যখন বুঝতে পারল তার দাদাজানের প্রাণ পাখি এই নশ্বর দুনিয়া ছেড়ে উড়াল দিয়েছে, তখন পুরো হাইওয়ে কাঁপিয়ে সে ডুকরে কেঁদে উঠল। যে মানুষটা একটু আগেই বলেছিল তোমাকে একা ছাড়ছি না, তিনি সত্যিই তার মোনালিসাকে একা ছাড়লেন না, একসাথেই পাড়ি জমালেন ওপারে। পুরো দৃশ্যটা দেখে তেজশ্রীর শরীরের রক্ত যেন হিম হয়ে গেল। কত লাশ, কত খুন সে দেখেছে, কিন্তু চোখের সামনে এমন একটা জীবন্ত উৎসব মুহূর্তের মধ্যে সঞ্চান হয়ে যাওয়ার দৃশ্য সে কখনো দেখেনি। আর্যকে এই মুহূর্তে কি বলে সান্ত্বনা দেবে? সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষাই সে খুঁজে পেল না। বুক ফেটে কান্না আসলেও সে নিজেকে সামলে শুধু অসহায়ভাবে আর্যর পাশে হাঁটু গেড়ে বসল। তার নিজের কপাল থেকেও রক্ত গড়িয়ে পড়ছে, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। আর্যর ধপধপে সাদা শার্ট আর রাজকীয় শেরওয়ানিতে ধুলোবালি, দাদিজানের গায়ের তাজা রক্ত আর নিজের চোখের জল মিশে একাকার হয়ে গেল। বাইরে তখন কালবৈশাখী ঝড় হাওয়ার তাণ্ডব শুরু হয়েছে। গাছপালা বাতাসের তীব্র ঝাপটায় মরমর শব্দে ভেঙে পড়তে চাইছে। কালো মেঘে আকাশ ছেয়ে গেছে, যে কোনো মুহূর্তে প্রচণ্ড গর্জনের সাথে আকাশ ভেঙে বৃষ্টি ধরনীর বুকে আছড়ে পড়বে। কিন্তু পৃথিবী সব বৃষ্টি কি আনন্দের বার্তা নিয়ে আসে? কিছু বৃষ্টি তো আসে বুক ফাটা হাহাকার আর প্রিয় মানুষ হারানোর তীব্র যন্ত্রণা ধুয়ে দিতে। চৌধুরী বাড়ির ছায়া বৃক্ষ সমতুল্য সেই দুটি প্রাণকে আজ একসাথে পাশাপাশি সমাহিত করা হয়েছে। চিরদিনের মতো একই মাটির নিচে ঘুমিয়ে পড়েছেন হারুন চৌধুরী এবং মোনালিসা। ভেজা মাটির কবরের পাশে একদম নিথর হয়ে হাঁটু গেড়ে বসে আছে আর্য। দীর্ঘ সময় ধরে তীব্র যন্ত্রণায় স্তব্ধ হয়ে থাকায় তার চোখ পেয়ে এখন আর নোনা জল পড়ছে না, তবে চোখ দুটো অনড় রক্তবর্ণ হয়ে আছে। মানুষ যখন তীব্র কষ্টে কাঁদতে পারে না, তখন সে কান্না যেন চোখের ভেতরে রক্ত হয়ে জমাট বাঁধে। আর্যর চোখের সামনে বারবার ভেসে উঠছে দাদিজানি সেই চিরচেনা মায়াবী মুখটা। ছোটবেলার বাবা মা মারা যাওয়ার পর এই দাদিজানি তো নিজের আঁচলের নিচে আগলে রেখে তার মা আর বাবার দুজনের অভাবই পূরণ করেছিলেন। নিজ হাতে পরম মমতায় খাইয়ে দিতেন, মুখে টেনে নিয়ে চুলে বিলি কেটে গান গেয়ে ঘুম পাড়িয়ে দিতেন। আজ সব শেষ। ওদিকে চৌধুরী বিলাতে অবস্থান করা মেয়েগুলো ডুকরে কেঁদেছে। তাদের কান্নার বাতাসের ভারী স্তব্ধতা ভেঙে যাচ্ছিল। এই মেয়েগুলোর বেশিরভাগই ছিল অনাথ এতিম, যাদের হারুন চৌধুরী নিজের সন্তানের মতো পরম আশ্রয়
এই বাড়িতেই রেখেছিলেন। তারা সবাই ওনার দাদাজান বলেই ডাকতো, অথচ আর্য নিজের এই সুন্দর পরিবারটাকে নিয়ে কতই কী না ভেবেছিল। অতীতের এই চেনা সুখে মোড়ানো স্মৃতিগুলো একের পর এক মনে পড়তেই আর্যর ভিতরে শক্ত বাঁধটা এক নিমেষেই ভেঙে চুরমার হয়ে গেল। এতক্ষণে জমে থাকা পাথর চাপা কষ্টগুলো চোখ ভেঙে নোনা জল হয়ে গড়িয়ে পড়ল। সে আর নিজের আবেগ ধরে রাখতে পারল না। দাদাজানের কবরের ভেজা মাটির ওপর নিজের মাথাটা ঠুকিয়ে টুকরে কেঁদে উঠল। ভাঙ্গা আকুল কণ্ঠে বলল, কেন এইভাবে আমাকে ফেলে চলে গেলে দাদাজান? এইভাবেই তো হুট করে চলে যাওয়ার কথা ছিল না। মা বাবার পরে নিষ্ঠুর পৃথিবীতে তোমরাই তো ছিলে, অথচ তোমরা আমাকে এভাবে ফাঁকি দিলে। কেন আল্লাহ আমার সাথে এমন করেন? কেন একদিকে কিছু পাওয়ার আনন্দ দিলে অন্যদিকে সবকিছু কেড়ে নিয়ে আমাকে এইভাবে নিঃস্ব করে দেন? আর্যর পুরো শরীরটা কান্নার তীব্রতায় কাঁপতে লাগলো। ঠিক সেই মুহূর্তে নিজের ডান কাঁধের ওপর উষ্ণ ছোঁয়া অনুভব করলো সে। ঝাপসা চোখে ঘাড় ঘুরিয়ে তাকালো। তার ঠিক পাশে এসে ধীর পায়ে হাঁটু গেড়ে বসলো তেজশ্রী। তার পরনে সেই জমকালো লাল বেনারসি আর ভারী গহনা এখন আর নেই। তার জায়গায় এখন শোভা পাচ্ছে এক শুভ্র সাদা রঙের সুতি শাড়ি। মাথায় শাড়ির আঁচলটা বড় করে টানা, চোখ দুটো ফোলা আর ক্লান্ত। তেজশ্রী আর্যর কাপা হাতটার ওপর নিজের নরম হাতটা রাখলো। তার আঙ্গুলের মৃদু চাপ আর হাতের ওম আর্যর ভিতরে তীব্র কাঁপুনিটাকে কিছুটা স্তম্ভিত করলো। তেজশ্রী অত্যন্ত শান্ত, গভীর ও মায়াবী কণ্ঠে বলল, আপনি শান্ত হন প্লিজ আর্য। এভাবে নিজেকে একদম ভেঙে ফেলবেন না। দাদাজান আর দাদিজান তো ওপার থেকে আপনাকে দেখছেন। আপনার এমন অবস্থা দেখলে ওনারা নিশ্চয়ই খুব কষ্ট পাবেন। আর্য কিন্তু শান্ত হতে পারল না। সে সেই জোড়া কবরের দিকে এক ধ্যানে তাকিয়ে রইল। পরক্ষণেই তার ভিতরের তীব্র শোক রূপ নিল চরম হংসায়। তার চোখ দুটো যেন জ্বলন্ত অগ্নিপিণ্ডের মতো লাল হয়ে চকমক করে উঠল। সে হিংস্র এক আক্রোশে কবরের ভেজা মাটিগুলো নিজের দুই হাতের মুঠোয় খামচে ধরে বলল, তোমাদের এই রক্তাক্ত দশা যারা করেছে তাদের একটাকেও আমি এই দুনিয়া আস্ত রাখবো না। তোমাদের এই পবিত্র কবর ছুঁয়ে আমি। আর্যকে তার প্রতিজ্ঞার কথা শেষ করতে দিল না তেজশ্রী। সে চট করে নিজের ডান হাতের আঙ্গুলটা আর্যর ঠোঁটের উপর চেপে ধরল। আর্য আচমকা থেমে গিয়ে প্রচণ্ড রাগে আর ক্ষোভে তেজশ্রীর চোখের দিকে তাকালো। তেজশ্রী তার চোখে চোখ রেখে দৃঢ় গলায় বলল, আপনি কবরের সামনে দাঁড়িয়ে এমন কোনো প্রতিশোধের ওয়াদা করবেন না আর্য। আমি কিছুতেই চাই না আপনার এই পবিত্র হাতে রক্ত লাগুক। আমার ডিবি স্পেশাল টিম ইতিমধ্যে এই হাইওয়ে ক্রাশের অফিসিয়াল তদন্ত শুরু করে দিয়েছে। খুব তাড়াতাড়ি আমরা আসল অপরাধীদের খুঁজে বের করব। আর্য এবার কিছুটা ক্ষিপ্ত হয়ে চিৎকার করে উঠল, কিসের ইনভেস্টিগেশন করছেন আপনারা তেজস্বী? এই ঢাকা শহরে এই স্বরাষ্ট্রমন্ত্রী জুলফিকার রহমান ছাড়া আমার উপর এইভাবে পেছন থেকে কাপুরুষের মতো আঘাত করার সাহস দ্বিতীয় আর কারোর আছে? এটা দিনের আলোর মতো পরিষ্কার। আমি জানি আর্য, কিন্তু আইনের দুনিয়ায় শুধু জানলে চলে না। আমাদের কাছে এখনো কোনো নিরেট প্রমাণ নেই। তেজশ্রী আর্যর ক্ষোভটা বুঝতে পেরে নিজের গলা স্বর কিছুটা নরম করলো। তাই এই মুহূর্তে আমাদের মাথা ঠান্ডা রেখে ধৈর্য ধরতে হবে। আমি কবরের সামনে দাঁড়িয়ে আপনাকে কথা দিচ্ছি, দাদাজান এবং দাদিজানের খুনিদের আইনের সর্বোচ্চ শাস্তির মুখোমুখি আমি নিজে করাবো। কথাটা শেষ করে তেজশ্রী একটু থামলো। তারপর মাটি থেকে আর্যর কাদা মাখা হাতটা নিজের হাতের মুঠোয় টেনে নিয়ে তাকে আলতো করে টেনে দাঁড় করালো। পূর্বের আকাশের দিকে তাকিয়ে নরম গলায় বলল, দেখুন সকাল হয়ে আসছে, এবার ঘরে চলুন। হাত মুখ ধুয়ে একটু ঘুমানোর চেষ্টা করবেন প্লিজ। এভাবে চললে আপনি নিজেই অসুস্থ হয়ে পড়বেন। আর্য এবার আর কোনো দ্বিমত করলো না। তার ভিতরের সব শক্তি যেন নিভে গেছে। সে এক বুক শূন্যতা আর তীব্র প্রতিজ্ঞার আগুন বুকে চেপে নিজের জীবনের সবচেয়ে প্রিয় দুটি মানুষকে মাটির নিচে চিরতরে ফেলে রেখে তেজশ্রীর হাত ধরে ধীর পায়ে চৌধুরী ভিলার দিকে হেঁটে যেতে লাগলো। সরি বস, দুটি গাড়ি একদম একরকম ফুল দিয়ে সাজানো ছিল, তাই কনফিউজড হয়ে গিয়েছিলাম যে কোনটা আসল আর্য চৌধুরীর গাড়ি। লাইট বন্ধ করে যখন স্পিডে আসছিলাম তখন ভেবেছিলাম সামনের 5 নম্বর গাড়িটাই হয়তোবা আর্য আর ওই ডিবি তেজস্বী রয়েছে, তাই এটাকে টার্গেট করে পুরো চাপা দিয়ে দিই। ফোনের ওপাশ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর অত্যন্ত বিশ্বস্ত এবং ডান হাত হিসেবে পরিচিত সজীব ভূঁইয়া গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, তুই এখন কই আছিস?
ট্রাক ড্রাইভার ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমি এখন শহরের বাইরে একটা পুরনো গ্যারেজে গুপ্ত অবস্থায় রয়েছি বস। তবে বড্ড ভয় হচ্ছে, যদি পুলিশের কাছে কোনোভাবে ধরা পড়ে যায়, ওরা তো আমাকে জ্যান্ত চিবিয়ে খাবে। সজীব ভূঁইয়া ওপাশ থেকে আর কোনো সান্ত্বনা বা কথা না বলেই খট করে কলটা কেটে দিল। এই পুরো কথোপকথনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী জুলফিকার রহমান নিজের আলিশান সোফায় হেলান দিয়ে বসেছিলেন। তার আঙ্গুলের ফাঁকে ধরা দামি চুরোট থেকে বিষাক্ত ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে ঘরের সিলিংয়ে মিশে যাচ্ছিল। তিনি অত্যন্ত ঠান্ডা ও নিষ্ঠুর চোখে নিজের অ্যাসিস্ট্যান্ট সজীব ভূঁইয়ার দিকে তাকিয়ে বললেন, আইনের কাছে কোনো রকম প্রমাণ রাখা চলবে না সজীব। এই ট্রাক ড্রাইভার কোন নরকে লুকিয়ে আছে এক্ষুনি খুঁজে বের করো, অ্যান্ড জাস্ট খালাস করে দাও। ডেড ম্যান অ্যান্ড নো ট্যাক্স। কথাটা বলেই সজীব ভূঁইয়া ড্রয়িং রুম থেকে দ্রুত পায়ে বেরিয়ে গেল। স্বরাষ্ট্রমন্ত্রী তার সিগারেটের শেষবারের মতো একটা বড় টান দিলেন। তার চোখে তখন ছোট ভাই হাবিবের মৃত্যু আর ছেলে সুলতানের কুমার প্রতিশোধের আগুন জ্বলছে। ধোঁয়াটুকু বাতাসে ছেড়ে ক্রূর হেসে আপন মনে বিড়বিড় করে বললেন, আর্য, তোর জীবনের কাউন্টডাউন অফিসিয়ালি শুরু হয়ে গেল। একে একে তোর চারপাশের আমি এভাবেই শেষ করব। ওকে আমি একবারে মারবো না, তিলে তিলে মারবো। কথাটা শেষ করে তিনি হাতে জ্বলন্ত সিগারেটটা মার্বেলের দামি মেঝেতে ফেলে দিলেন। তারপর নিজের বুট জুতা দিয়ে ওটাকে পিষে নিভিয়ে ফেললেন। সেই আর্য চৌধুরীর পুরো সাম্রাজ্যটাকেও তিনি এভাবেই খুব শীঘ্রই জুতো দিয়ে পিষে ধুলোয় মিশিয়ে দেবেন। সকালে সোনালি আলো ফুটতেই ধরণীর বুক থেকে রাতের অন্ধকার কেটে গেছে। ঢাকার রেলওয়ের স্টেশনের এই ভোরের হাজারো মানুষের উপচে পড়া ভিড়, চারিদিকে কুলিদের হাঁকডাক, ট্রেনের হুইসেল আর যাত্রীদের তাড়াহুড়ো করে নিজেদের গন্তব্যের ট্রেনে চড়ার ব্যস্ততা। প্ল্যাটফর্মের একটা সিমেন্টের বেঞ্চে চুপচাপ বসে আছে ইকরা। তার এক হাতে ট্রেনের টিকিট আর অন্য হাতে শক্ত করে ধরা মোবাইল ফোনটা। স্ক্রিনে তাকিয়ে দেখলো সকাল 6টা বেজে 20 মিনিট। আর মাত্র 10 মিনিট পর ঠিক 6:30টায় তার ট্রেনটা ছেড়ে দেবে। ইকরা স্থির আঙ্গুলে বারবার ফোনের লক খুলছে আর বন্ধ করছে। চেনা একটা মানুষের একটা মাত্র নোটিফিকেশনের জন্য সে যে এতক্ষণ ধরে চাতক পাখির মতো অপেক্ষা করেই যাচ্ছে তার কোনো ইয়াত্তা নেই। গতকাল রাতে সে ইভানকে মেসেজ করে জানিয়েছিল, আমি আগামীকাল সকাল 6:30 ট্রেনে গ্রামে যাচ্ছি। কিন্তু সেই মেসেজের প্রত্যুত্তরে ইভান অত্যন্ত সংক্ষিপ্ত আর উদাসীনভাবে শুধু লিখেছিল ওকে। একবারও জিজ্ঞেস করেনি কেন যাচ্ছে, কিংবা সৌজন্যতা বশত বলেনি যে সাবধানে যেও। ইভান আর ইকরার সম্পর্কটা চারপাশের মানুষের কাছে শুধুই ভালো বন্ধুত্ব, কিন্তু আসলে কি তাই, নাকি তার চেয়েও কিছুটা বেশি, কিছুটা অন্যরকম? মনের গভীরে সেই অব্যক্ত অনুভূতিটা তারা দুজন কখনো মুখে স্বীকারই করেনি। নিবিড় চেনা গাম্ভীর্যের আড়ালে সবসময় লুকিয়ে রেখেছে। ইকরা মনে মনে খুব করে আশা করেছিল ট্রেনে ছাড়ার আগে অন্তত এখন ইভান একটা মেসেজ পাঠিয়ে লিখবে, সাবধানে যেও ইরাবতী, অনেক মিস করবো তোমায়, তাড়াতাড়ি ফিরে এসো। কিন্তু না, ইভানের তরফ থেকে তেমন কোনো নোটিফিকেশন বা ফোন কল কিছুই এলো না। ফোনের স্ক্রিনটা অন্ধকারেই রয়ে গেল। এই সময় ইকরার গ্রামে যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না। তেজশ্রীর জীবনের এত বড় একটা ঝড়, বুড়োর এত ঝামেলা, সব ফেলে সে যেতে চায়নি। কিন্তু গতকাল গভীর রাতে গ্রাম থেকে হুট করে তার চাচার ফোন আসে। চাচা জানান ইকরার বাবা হঠাৎ স্ট্রোক করে হাসপাতালে ভর্তি। বাবার এই আশঙ্কাজনক খবরের কথা শুনে ইকরা আর এক মুহূর্ত ঢাকার বসে থাকার সময়ই পায়নি। হন্তদন্ত হয়ে ব্যাগে দুটো কাপড় পরে সে সোজা স্টেশনে ছুটে এসেছে। দূর থেকে ট্রেনের জোরালো হুইসেল বাজল। সময় শেষ, ট্রেন এখনই ছেড়ে দেবে। ইকরা একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা ব্যাগে ঢুকিয়ে ট্রেনের কামরার দিকে নিজের সিটটায় বসলো। ঠিক 6:30টায় ট্রেনটা ঝকঝক ঝকঝক শব্দ তুলে প্ল্যাটফর্ম ছেড়ে ধীর গতিতে চলতে শুরু করলো। মনের ভেতরের এক রাশ অভিমান আর বাবার জন্য চিন্তা নিয়ে ইকরা জানলার কাঁচটা তুলে দিয়ে বাইরের দিকে শূন্য দৃষ্টি মেলল। ট্রেনটা তখন গতি বাড়াতে শুরু করেছে। প্ল্যাটফর্মের চেনা অবয়বগুলো দ্রুত পেছন সরে যাচ্ছে। ঠিক তখনই চারপাশের কোলাহল আর ট্রেনের যান্ত্রিক শব্দকে ছাপিয়ে বাতাসের বুকে খুব পরিচিত ভীষণ আকুল এক ডাকনাম ভেসে আসলো, ইরাবতী।
ডাকটা কানে পৌঁছানো মাত্রই ইকরা নিজের বুকের ভেতর এক তীব্র বৈদ্যুতিক ধাক্কা অনুভব করলো। তার পুরো শরীর চমকে উঠল। সে আর এক সেকেন্ডও দ্বিধা না করে জানলার কাঁচটা নামিয়ে মাথাটা ট্রেনের বাইরে বের করে ব্যাকুল চোখে প্ল্যাটফর্মের দিকে তাকালো। ট্রেনের গতির সাথে পাল্লা দিয়ে প্ল্যাটফর্ম ধরে পাগলের মতো দৌড়ে আসছে কালো শার্ট পরিহিত এক পুরুষ, যার একটা মাত্র টেক্সটের জন্য এতক্ষণ চাতকের মতো যে অধীর অপেক্ষায় পথ চেয়েছিল। এক নারীর ব্যাকুল মন। সে আজ কোনো নোটিফিকেশন না পাঠিয়ে নিজে সরাসরি হাজির হয়ে গেছে। জানলা দিয়ে ইভানকে এভাবে দৌড়াতে দেখে ইকরার চোখে মুখে চরম বিস্ময় আর আনন্দের এক অদ্ভুত মিশ্রণ ফুটে উঠল। ট্রেনটা ততক্ষণে বেশ গতিয়ে নিয়েছে, কিন্তু ইভান দমে যাওয়ার পাত্রই নয়। সে নিজের সমস্ত শক্তি দিয়ে শেষ মুহূর্তে ট্রেনের কামরায় লোহার গ্রিলটা শক্ত করে ধরে এক ঝটকায় ভিতরে উঠে এলো। বুকের ভেতর ধকধকানি নিয়ে ইভান সোজা কামরার ভেতরে ঢুকে ইকরার সিটের সামনে এক এসে ধপ করে বসলো। ইকরা একা স্বাচ্ছন্দ্যে যাবে বলে পুরো দুজনের সিটটাই বুক করে রেখেছিল, যা এখন তাদের দুজনের একান্তে বসার চমৎকার জায়গা হয়ে গেল। ইকরা তখনও বিশ্বাস করতেই পারছে না যে ইভান সত্যিই তার সামনে এসে আছে। সে হাঁ করে এক দৃষ্টিতে ইভানের দিকে তাকিয়ে রইল। ইভান ট্রেনের দ্রুতগতির বাতাসে এলোমেলো হয়ে যাওয়া নিজের মাথার চুলগুলো হাত দিয়ে ঠিক করতে করতে বেশ জোরে জোরেই হাঁপাচ্ছিল। তার কপাল বেয়ে দু ফোঁটা ঘাম ঝরে পড়েছে। সে সোজা ইকরার চোখের দিকে নিচু হয়ে তাকালো। ইকরাকে তখনও বোকার মতো হাঁ করে তাকিয়ে থাকতে দেখে ইভান মৃদু হেসে নিজের ডান হাতটা বাড়িয়ে ইকরার থুতনিতে ধরে আলতো করে তার মুখটা বন্ধ করে দিল। ইভান এভাবেই আচমকা ছুঁয়ে দিতেই ইকরা আবারও চমকে উঠল। তার ফর্সা গালে এক চিলতে লালচে আভা ছড়িয়ে পড়ল। সে নিজেকে সামনে নিয়ে প্রচণ্ড অবাক হয়ে প্রশ্ন করল, আপনি আপনি এখানে কি করে আসলেন? আর ট্রেনে এইভাবে উঠতে গেলেন কেন? যদি কোনো দুর্ঘটনা ঘটে যেত? ইভান নিজের শার্টের কলারটা একটু ঠিক করে নিয়ে অভিমানী সুরে বলল, তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে গ্রামে চলে যাচ্ছ, অথচ তুমি সেটা গতকাল গভীর রাতে সামান্য একটা মেসেজে আমায় জানালে। একবারও ভাবলে না যে কদিন তোমাকে না দেখে আমি শহরে একা একা কিভাবে থাকবো? ইকরা নিজের মনের ভিতরের আনন্দটা আড়াল করে কিছুটা ধীর ও নিচু কণ্ঠেই শোনালো, কিন্তু আমাদের মাঝে তো কোনো সম্পর্ক নেই ইভান। তাহলে হঠাৎ করে আপনার আমার প্রতি এত কিসের টান? সব সম্পর্কের গভীরতার কথা মুখ ফুটে বলে দিতে হয় না ইরাবতী। ইভান এবার ইকরার আরও একটু কাছাকাছি ঘেঁষে বসে তার চোখ জোড়ায় চোখ রেখে গভীর অথচ ভীষণ আন্তরিক গলায় বলল, অনেক তো লুকোচুরি হলো, এবার আমি সরাসরি আসল কথায় আসি। ইকরা পলকহীন চোখে তাকিয়ে রইল। তার হৃদস্পন্দন যেন এক লাফে দ্বিগুণ হয়ে গেছে। ইভান ইকরার হাতটা নিজের হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে বলল, তোমার সাথে আমি এখন এক ট্রেনেই সোজা তোমাদের গ্রামে যাচ্ছি। গ্রামে গিয়ে আমি আর কোনো সময় নষ্ট করব না, সোজা আমার হবু বউয়ের বাবার সামনে গিয়ে দাঁড়াবো। শ্বশুর আব্বাকে গিয়ে সরাসরি প্রপোজ করে বলবো, শ্বশুর আব্বা, আপনার মেয়েকে অধম নিজের চান প্রাণ দিয়ে ভালোবাসে, তাই অনুগ্রহপূর্বক আর দেরি না করে আমাদের বিয়ের দ্রুত ব্যবস্থা করুন। আর যদি আপনি আমার হাতে মেয়ে দিতে রাজি না থাকেন, তবে কিন্তু আমি আপনার মেয়েকে জোর করে নিজের নামে রেজিস্ট্রি করে নিয়ে চলে যাব। তখন কিছু বলতে পারবেন না। ইভান এক নিঃশ্বাসে কথাগুলো বলে ইকরার দিকে তাকিয়ে চোখ টিপল। আর ইকরা সম্পূর্ণ স্তব্ধ ও অবাক হয়ে ইভানের মুখের দিকে তাকিয়ে রইল। যে ইভান এই দীর্ঘদিনের বন্ধুত্বে কখনো সরাসরি ভালোবাসার একটা শব্দ মুখ ফুটে বলেনি, আজ সে ট্রেনের কামরায় হাজারো মানুষের মাঝে এভাবেই নিজের অধিকার খাটিয়ে ভালোবাসার চূড়ান্ত স্বীকারোক্তি দিয়ে দিল। বাবার অসুস্থতার তীব্র চিন্তার মাঝেও ইকরার ঠোঁটের কোণে এক ছিলতে স্বস্তির আর পরম পাওয়ার রঙিন হাসি ফুটে উঠল। ইকরা নিজের মনের উত্তেজনা কিছুটা চেপে ধরে গলার স্বর নামিয়ে বলল, আপনার এই শখ কোনোদিন পূরণ হবে না। আমার বাবার সামনে গিয়ে এইসব বললে আমার বাপ চাচারা মিলে আপনার গর্দান নিয়ে নেবে। আর এই মুহূর্তে আপনি আমার সাথে গ্রামে যেতে পারবেন না। এমনিতেই বাবার অবস্থা খারাপ, তার উপর গ্রামের মানুষজন দেখলেই আর চেয়ে বাজে কথা বলবে, কেলেঙ্কারি হবে। আমি গ্রামে যাই, বাবার অবস্থা একটু ভালো হোক, তারপর ফিরে এসে না হয় এইসব নিয়ে ভাবা যাবে। ইভান একটা ভ্রু টাছিয়ে দুষ্টুমি সুরে বলল, আমি এতদিন অপেক্ষা করব, তোমাকে ছাড়া প্রতিটা মুহূর্ত আমার কাছে অসহ্য মনে হবে ইরাবতী।
ইকরা এবার একটু কঠোর হওয়ার চেষ্টা করে বলল, প্লিজ জেদ করবেন না। আপনি পরিস্থিতিটা বুঝতে পারছেন না। আমার বাপ চাচারা ওনারা ভীষণ রক্ষণশীল আর ডেঞ্জারাস মানুষ। আমি গ্রামে পৌঁছালে আপনার সাথে যোগাযোগ রাখা আমার জন্য কঠিন হবে। ওখানে একদমই নেটওয়ার্ক থাকে না। ইভান অবাক হয়ে প্রশ্ন করল, হোয়াট? নেটওয়ার্ক থাকে না? তাহলে তোমার সাথে কথা বলবো কি করে? ইকরা কিছুটা ইতস্ত করে বলল, কিছুদিন কি অপেক্ষা করতে পারবেন না? আচ্ছা ঠিক আছে, আমাদের গ্রাম থেকে বেশ অনেকটা দূরে, মেইন রোডের দিকে গেলে যদি নেট পাওয়া যায় তবে না হয় 1-2 মিনিট কথা হয়ে যাবে। কথা বলতে বলতে ট্রেন পরবর্তী স্টেশনের কাছাকাছি এসে পড়ল। ইকরা জানলার বাইরে তাকিয়ে বলল, সামনের স্টেশনেই আপনাকে নেমে যেতে হবে। ট্রেন কিন্তু বেশিক্ষণ থামবে না। ইভান চুপচাপ মাথা নাড়ালো, কিন্তু তার চোখে মুখে স্পষ্ট অস্বস্তি। সে নামতে চাইছে না। ইকরা আবারও অনুরোধের সুরেই বলল, প্লিজ জেদ ধরবেন না। আর আমাকে নিয়ে এত দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। আমি অনেক বড় হয়েছি, যে কোনো পরিস্থিতিতে নিজেকে সামলে নিতে জানি। ইভান আর কোনো দ্বিমত করল না। ট্রেন স্টেশনে থামতে সে ধীর পায়ে উঠে দাঁড়ালো। মনটা পড়েই রইল ইকরার পাশে, কিন্তু নেমে যাওয়া ছাড়া উপায় নেই। ইভান কামরা থেকে নেমে গেল। ট্রেনের হুইসেল বেজে উঠল। চাকাগুলো ঝনঝন শব্দ করে আবার চলতে শুরু করলো। ইকরা জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। প্ল্যাটফর্মে শত শত মানুষের ভিড়ে দাঁড়িয়ে থাকা ইভানের দিকে তাকিয়ে তার বুকটা হুহু করে উঠল। কেন জানি না এই মুহূর্তে ইভানের এই বিদায় মুহূর্তটাকে কেন যেন ভীষণ বিষাদময় আর অন্যরকম মনে হচ্ছে। তার মনে হলো এটাই হয়তো তাদের শেষ বিদায়। বাতাসের ঝাপটায় ইকরার চোখের কোণটা ভিজে উঠল। দুপুর পেরিয়ে তখন বিকাল হতে চলেছে। পশ্চিম আকাশে সূর্যটা হেলে পড়ে চারিদিকে এক মিলান সোনাঝুরি আলো ছড়িয়ে দিচ্ছে। ইকরার ট্রেনটা অবশেষে ঝকঝক শব্দ তুলে তার চেনা গ্রামের রেল স্টেশনের প্ল্যাটফর্মে এসে থামল। ইকরা নিজের ব্যাগটা হাতে ঝুলিয়ে ধীর পায়ে কামরা থেকে নিচে নেমে এলো। কিন্তু ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মের দিকে তাকাতে সে আচমকা থমকে দাঁড়িয়ে গেল। কিছুটা দূরে ভিড়ের মাঝে দাঁড়িয়ে আছে ইকরার বড় ভাই রাহাত শিকদার এবং তার ছোট চাচা। তবে ইকরা সবচেয়ে বেশি চমকালো এবং স্তব্ধ হয়ে তাদের ঠিক পাশে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে। তিনি স্বয়ং ইকরার বাবা জহির শিকদার। ইকরার চোখ দুটো বিস্ময়ে গোল গোল হয়ে গেল। সে যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। গতকাল রাতেই তো চাচা ফোনে কাঁদাকাঁদি করে জানালেন যে তার বাবা ভীষণ অসুস্থ, অথচ মাত্র একটা দিনের ব্যবধানে সেই মানুষটা এত সুস্থ হয়ে নিজে স্টেশনে চলে এলেন কিভাবে? ইকরাকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বড় ভাই রাহাত শিকদার এবং তার বাবা চাচারা এগিয়ে এলেন। রাহাত বোনকে এতদিন পর দেখে স্নেহের সুরে মাথায় হাত দিয়ে বলল, ভালো আছিস ইকরা? ইকরা ভাইয়ের প্রশ্নে কোনো জবাব না দিয়ে সোজা বাবার দিকে তাকিয়ে তীব্র বিস্ময় আর সংশয় নিয়েই বলল, বাবা, গতকাল রাতে তো ছোট চাচা কল দিয়ে বললেন আপনি নাকি ভীষণ অসুস্থ, হার্ট অ্যাটাক করেছেন, অথচ আপনাকে এই মুহূর্তে একদম সুস্থ সবল দেখছি। মেয়ের কথা শুনে জহির শিকদার কোনো রকম অপরাধবোধ না দেখিয়ে উল্টো প্রাণ খোলা এক হাসি দিলেন। বললেন, আরে ও কিছু না মা, সামান্য একটু অসুস্থ ছিলাম, এখন একদম সুস্থ আছি। বাবার এই রহস্যময় হাসিতেই ইকরার ভেতরের বিস্ময় আর খটকা কমল তো নাই, বরং বহুগুণ বেড়ে গেল। যে জহির শিকদার স্বভাবগতভাবে ভীষণ কড়া, গম্ভীর এবং মেয়ের ঢাকা থাকা বা ডিবির চাকরি করা নিয়ে সবসময় অসন্তুষ্ট থাকতেন, সেই মানুষটা আজ নিজেই স্টেশনে এসে মেয়ের সামনে এভাবে অমায়িক হাসছেন। পুরো বিষয়টাই কেমন যেন অদ্ভুত আর কৃত্রিম ঠেকছে। তবে এই মুহূর্তে নিজের পরিবারের সাথে কোনো রকম তর্কে বা ঝামেলায় জড়াতে চাইল না। সে চুপচাপ নিজের ব্যাগটা নিয়ে তাদের পারিবারিক পুরনো নোহা গাড়িটায় উঠে বসল। স্টেশন ছেড়ে গাড়িটা চন্দ্রপুর গ্রামের পিচঢালা সরু আঁকাবাঁকা রাস্তা ধরে ছুটে চলল। রাস্তার দুপাশে দিগন্ত বিস্তৃত সবুজ ফসলের মাঠ আর শিমুল কদম গাছের সারি। রূপার সৌন্দর্যে ঘেরা তাদের এই চন্দ্রপুর গ্রাম। গ্রামের নামটা যে রেখেছিল সে সত্যি একদম সার্থক নাম বাছাই করেছিল। মিনিট 15 পর গাড়িটা যখন ইকরাদের মূল বাড়ির
রাস্তায় এসে পৌঁছালো তখন ইকরার চোখ দুটো আবারও চড়ক গাছ হলো। সে জানালা দিয়ে অবাক হয়ে দেখল রাস্তার দুপাশের গাছগুলোতে এবং বাড়ির সীমানা প্রাচীরের রঙিন মরিচ বাতি আর ডেকোরেশনের আলো দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। দিনের আলো থাকায় বাতিগুলো এখন জ্বলছে না ঠিকই, তবে দেখলে বোঝা যায় পুরো বাড়ি জুড়ে বিশাল কোনো উৎসবের আয়োজন চলছে। ঠিক এই রকম রাজকীয় সাজগোজ ইকরা শেষ দেখেছিল তার বড় ভাইয়ের বিয়েতে আর মেঝো চাচাতো বোনের বিয়েতে। তাহলে আজ হুট করে পুরো বাড়ি এভাবে সাজানোর কারণ কি? ডিবির প্রখর তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ইকরার মাথায় এবার পুরো ছকটা একদম জলের মতো পরিষ্কার হতে শুরু করলো। বাবার হার্ট অ্যাটাকের নাটক হুট করে গ্রামে টেনে আনা আর বাড়ির এই বিয়ের সাজ সবকিছু আসলে একটা সূক্ষ্ম চক্রান্ত। ইকরার চোয়াল শক্ত হয়ে উঠল, তবে সে মাথা ঠান্ডা রাখলো। এই মুহূর্তে গাড়ির ভেতরে কোনো হাঙ্গামা না করে চুপ থাকাই শ্রেয় মনে করলো সে। মনে মনে প্রতিজ্ঞা করলো বাড়িতে পা রাখার পর যদি পরিস্থিতি বেগতিক দেখে বা তার অমতে কোনো বিয়ের পায়তারা চলে, তবে সেও এই মুহূর্তে সেখান থেকে সোজা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। সকালে নরম মিষ্টি রোদ ধূসর রঙের ভারী পর্দাটা ভেদ করে বিছানায় শুয়ে থাকা ঘুমন্ত তেজস্বীর মুখে এসে পড়েছে। রোদে সেই মৃদু ওম চোখে লাগতেই তার সুখের তন্দ্রাটা টুটে গেল। তেজস্বী আলতো করে চোখে আঙ্গুল বুলিয়ে হাই তুলতে তুলতে বিছানায় উঠে বসল। চোখ মেলতেই সামনের দেওয়ালে বড় করে টাঙ্গানো আর্য আর তেজস্বীর বিয়ের রাজকীয় প্রোটেক্ট ছবিটা তার নজরেই পড়ল। গতকাল বুড়োতেই খুব রাত হয়ে গিয়েছিল একটি গুরুত্বপূর্ণ কেসের ইনভেস্টিগেশনে। আর্য নিজেই গভীর রাতে বুড়ো থেকে তাকে রিসিভ করে বাড়ি নিয়ে এসেছে। দেখতে দেখতে তাদের বিয়ের আজ 4টে দিন পার হতে চলল। এই কয়েকটা দিনে আর্যর দাদাজান ও দাদিজানকে হারানো সেই তীব্র শোক আর শূন্যতা পুরো চৌধুরী বাড়ি থেকে এখনও কাটেনি। তবে তারা দুজন একে অপরের শক্ত গা ধরে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছে। তেজস্বী বিছানার পাশে হাত বাড়িয়ে দেখল আর্য সেখানে নেই। এত সকালে উঠে গেল লোকটা। সে দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখল সকাল 7টা বেজে গেছে। ডিবির নিয়মা অনুবর্তী মেয়ের জন্য 7টা বাজে মানে অনেক দেরি হয়ে যাওয়া। এতটুকু সময়ের মাঝে আবার রান্নাঘরে যেতে হবে। যদিও চৌধুরী ভিলাতে কাজের লোকের অভাব নেই, কিন্তু তেজস্বী নিজে রান্না করতে ভালোবাসে আর আর্যও তার হাতের রান্নাই পছন্দ করে। তেজস্বী তড়িঘড়ি করে বিছানা থেকে নামতে যাবে, ঠিক তখনই ঘরে দরজা ঠেলে ভেতরে এসে দাঁড়ালো আর্য চৌধুরী। আর্যর পরনে হালকা নীল রঙের ক্যাজুয়াল টি শার্ট আর তার ডান হাতে ধোয়া ওঠা এক মগ কফি। তেজস্বী ভীষণ অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। আর্যর ঠোঁটের কোণে হালকা মায়াবী হাসি ফুটে কফির মগটা তেজস্বীর দিকে বাড়িয়ে দিয়ে বলল, নিন ম্যাডাম, এটা পান করে চটপট ফ্রেশ হয়ে নিচে নেমে আসুন। তেজস্বী কফির মগটা হাতে নিয়ে আর্যর চোখের দিকে তাকিয়ে বলল, আপনি বানালেন? এবার কে বলো তো কেমন হলো? আর্য হাত দুটো পকেটে পুরে আগ্রহ নিয়ে তাকালো। তেজস্বী কফিতে একটা চুমুক দিল। কফির চমৎকার সুবাস আর স্বাদ মুখে লাগতে সে চোখ বড় বড় করেই বলল, ফ্যান্টাস্টিক। কফি খেয়ে তো মনেই হচ্ছে না যে এটা আপনি বানিয়েছেন। আর্য ভুরুকুচকে তাকালো। তেজস্বী এবার মুচকি হেসে আর্যর একদম কাছাকাছি এসে বলল, কফিটা খেয়ে মনে হচ্ছে আমার স্বামী আজ ভীষণ যত্ন আর ভালোবাসা মিশিয়ে এটা শুধুমাত্র আমার জন্যই বানিয়েছে। আর্যর গম্ভীর মুখে এতদিনে চমৎকার এক চিলতে হাসি ফুটে উঠল। সে বলল, আচ্ছা হয়েছে, এবার তাড়াতাড়ি যাও, ফ্রেশ হয়ে নিচে নামো, নয়তো তোমার বিউরোতে যেতে দেরি হয়ে যাবে। তেজস্বী ফ্রেশ হয়ে নিচে নেমে আসতেই তার চোখ চড়ক গাছ। সে দেখল চৌধুরী ভিলায় ডাইনিং রুমে সব মেড আর কেয়ারটেকাররা একপাশে একদম সারিবদ্ধ হয়ে রোবটের মতো চুপচাপ দাঁড়িয়ে আছে, আর তাদের সামনে ডাইনিং টেবিলের এ মাথা থেকে ও মাথায় রাজপুত্রের মতো ঘুরে আর্য চৌধুরী নিজ হাতে সকালের ব্রেকফাস্ট সার্ভ করছে। তেজস্বীকে ড্রয়িং রুম পার হয়ে এগিয়ে আসতে দেখেই আর্য চট করে টেবিলের প্রধান চেয়ারটা টেনে দিল। টেবিলের দিকে তাকিয়ে তেজস্বীর চোখ কপালে ওঠার জোগাড়। লুচি, আলুর দম, ডিমের অমলেট থেকে শুরু করে ফ্রেশ ফ্রুট জুস আর স্যান্ডউইচ, নানা রকমের ব্রেকফাস্টের পুরো টেবিল সাজানো।
তেজস্বী তীব্র অবাক হয়ে বলল, বাপরে, এত কিছু কার জন্য আয়োজন করা হয়েছে? আর্য নিজেই তেজস্বীর ঠিক পাশের চেয়ারটা টেনে বসে পড়ল। ঠোঁটের কোণে চমৎকার এক চিলতে হাসি ফুটিয়ে বলল, কার জন্য আবার? আমার স্ত্রীর জন্য। সবকটা আইটেম নিজ হাতে বানিয়েছে। এবার তাড়াতাড়ি প্লেটে তুলে নিয়ে খেয়ে জানাও কেমন হলো। তেজস্বীর ঠোঁটের কোণে একরাশ মুগ্ধতার হাসি ফুটে উঠল। দাদাজান ও দাদিজানকে হারানোর পর আর 4 দিনের মাথায় প্রথম সে আর্য মুখে এমন প্রাণখোলা অমায়িক হাসি দেখতে পারছে। মনটা এক অজানা শান্তিতে ভরে গেল তার। তারা দুজনেই প্লেটে খাবার তুলে নিল, কিন্তু আর্য প্রথম লোকমাটা মুখে দিয়ে হঠাৎ থমকে গেল। তার হাতের চামচটা প্লেটের উপর স্থির হয়ে রইল। আর্য শূন্য বিষাদগ্রস্ত চোখে তাকিয়ে রইল টেবিলের ঠিক উল্টো পাশে দুটো খালি চেয়ারের দিকে, যে চেয়ার দুটোতে প্রতিদিন সকালে হারুন চৌধুরী আর মোনালিসা বেগম এসে বসতেন। আর সেখানেই শুধুই নির্মম শূন্যতা। আর্যর চোখে সেই অতল পানির হাহাকার তেজস্বীর চোখ এড়ালো না। সে আর্যর মনের অবস্থাটা খুব ভালো করেই বুঝতে পারল। তেজস্বী বিন্দুমাত্র সময় নষ্ট না করে নিজের প্লেট থেকে এক টুকরো পাউরুটিতে সামান্য ডিমের পোচ মাখিয়ে আর্যর মুখের সামনে ধরল। আর্য তেজস্বীর চোখের দিকে তাকালো। সেখানে এক সান্ত্বনা আর ভালোবাসা লুকিয়েছিল। আর্য আর অমত না করে লোকমাটা মুখে পুরে নিল। ঠিক তখনই ডাইনিং টেবিলের ওপর রাখা তেজস্বীর অফিসিয়াল ফোনটা কেঁপে উঠল। ভাইব্রেশনের শব্দে দুজনের ঘোর কাটল। তেজস্বী এই সুন্দর মুহূর্তটাতে কল রিসিভ করতে চাইল না। ফোনটা সাইলেন্ট করতে যেই আর্য বলল, কলটা রিসিভ করো তেজস্বী, হয়তো দরকারি কল এসছে। তেজস্বী একটা দীর্ঘশ্বাস ফেলে কলটা স্ক্রিন টাচ করে কানে ধরল। ওপাশ থেকে তাকে কোনো কথাই বলতে হলো না। ওপাশের সাব ইন্সপেক্টর হন্তদন্ত কণ্ঠের ব্রিফিং শুনে কয়েক সেকেন্ডের মাঝেই তেজস্বীর মুখে সেই মিষ্টি হাসিখুশি অবয়টা মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল। তার চোয়াল শক্ত হয়ে উঠল, চোখ দুটো ডিবির অফিসারের চেনা তীক্ষ্ণতায় ভরে গেল। সে কোনো কথা না বলে লাইনটা কেটে দিল। আর্য তেজস্বীর মুখের এই আংশিক পরিবর্তন দেখে চিন্তিত গলায় বলল, হোয়াট হ্যাপেন তেজস্বী, সব ঠিক আছে তো? তেজস্বী ফোনটা টেবিলে রেখে গম্ভীর কণ্ঠে বলল, আবারও আরেকটা মার্ডার হয়েছে আর্য। এ নিয়ে 5 নাম্বার খুন। আর্য চোখ দুটো চট করে শুরু হয়ে এলো। সে একটু ঝুঁকে বসে বলল, সেই সাইকো সিরিয়াল কিলিং এর কেসটা তো, যার কোনো ক্লু তোমরা পাচ্ছিল না? তেজস্বী শুধু মাথা নাড়ালো, যার অর্থ হ্যাঁ। আর্য কিছুক্ষণ চুপ থেকে অপরাধ বিজ্ঞানীদের মতো গভীর চিন্তা করে বলল, আমি যদি একজন বিজনেসম্যান, তবে টুকটাক ক্রাইম সিন বা থ্রিলার পড়ার অভিজ্ঞতা থেকে আমার মনে হয় তোমরা এই মুহূর্তে কেসটা যে প্যাটার্ন বা ডিরেকশন অনুযায়ী দেখেছ, ঠিক তার বিপরীতভাবে কেসটা ভাবা উচিত। সিরিয়াল কিলিংয়ে মূলত অপরাধী প্রচণ্ড ঠান্ডা মাথায় ঠান্ডা রক্তে ছক কাটে, যার কারণে সে কোনো উপযুক্ত ফরেন্সিক বা ফিজিক্যাল প্রমাণ রেখে যায় না। তোমরা খুনিকে না খোঁজে বরং এই পর্যন্ত মারা যাওয়া সবকটা ভিকটিমের ব্যাকগ্রাউন্ড চেক করো, খুঁজে বের করার চেষ্টা করো এই 5 জন ভিকটিমের মাঝে এমন কোনো গোপন সমদর্শতা বা কমন লিঙ্ক রয়েছে কিনা যা বাইরে থেকে দেখা যাচ্ছে না। আর্যর এমন চমৎকার ও অ্যাডভান্সড অ্যানালাইসিস শুনে তেজস্বী নিজের ভেতরে সব পেশাদারিত্ব ভুলে মুচকি হেসে তাকালো। প্রশংসা মেশানো গলায় বলল, বাহ মিস্টার আর্য চৌধুরী, আপনার আইডিয়াটা তো সত্যিই দারুণ, ব্রিলিয়ান্ট। আর্য কফির মগে একটা চুমুক দিয়ে হালকা হেসে বলল, আসলে ছোটবেলায় খুব পুলিশ হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু বড় হতে কর্পোরেট দুনিয়ার মারপ্যাচে পড়েছে, ইচ্ছেটা উধাও হয়ে গেছে। তেজস্বী আর এক মুহূর্ত দেরি করল না। ঘড়ি কাঁটা তখন দ্রুত ছুটছে। সে প্লেটের খাবারটা কোনো রকমে শেষ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল নতুন খুনের স্পটের উদ্দেশ্যে। ভার্সিটির লাইব্রেরির কোনায় জানালার পাশে একটি টেবিলে বসে আছে ইয়াশ। তার সামনে মোটা একটা ইতিহাসের বই খোলা। সে একমনে পাতা উল্টে ভীষণ মনোযোগ দিয়ে বইয়ের পাতায় ডুবে আছে। পড়ার গভীরতা এতটাই তীব্র যে তার ঠিক পাশের টেবিলটা থেকে একটি মেয়ে যে পলকহীনভাবে তার দিকেই তাকিয়ে আছে তা ইয়াসের নজরেই আসেনি। ও পাশের টেবিলটাতে
একা বসে রয়েছে কণা। নিজের থুতনিতে হাত ঠেকিয়ে এসে মুগ্ধ চোখে তাকিয়ে আছে সাদা টি শার্ট পরিহিত ইয়াসের দিকে। সকালের এই শুরুর সময়টাতে ভার্সিটির সব ছাত্রছাত্রীরা আসে না, তাই বিশাল লাইব্রেরিটা প্রায় পুরোপুরি খালি। চারিদিকে এক পিনপতন নীরবতা। এই মুহূর্তে লাইব্রেরিয়ানের দূরবর্তী টেবিলটা ছাড়া পুরো হলরুমে তারা দুজন ছাড়া আর কেউই নেই। ইয়াসের এটা নিয়মিত অভ্যাস। প্রতিদিন সকালে ভার্সিটিতে এসে সে অন্য কোথাও না গিয়ে সোজা লাইব্রেরিতে বসে ইতিহাসের বই পড়ে। তবে মাঝখানে কিছুদিন ইয়াস কোনো এক অজ্ঞাত কারণে ভার্সিটিতে আসেনি। প্রিয় মানুষটাকে কয়েকদিন না দেখার সেই তীব্র ছটফটানি আজ কণাকে এক অদ্ভুত সাহস জুগিয়েছে। কণা টেবিল ধরে ধীর পায়ে উঠে দাঁড়ালো। মনের ভেতর একরাশ দোলাচল আর ভয়। তবে এতদিন ধরে বুকে চেপে রাখা যে কথাটি সে মুখ ফুটে বলতে পারেনি, আজ তা ইয়াসকে বলতে হবে। এই ভেবে সে নিজের মুঠো শক্ত করল। কণা গুটি গুটি পায়ে হেঁটে ইয়াসের টেবিলের কাছে গিয়ে দাঁড়াতেই ইয়াস বই থেকে চোখ তুলে তার দিকে তাকালো। কণাকে আচমকা সামনে দেখে সে স্বভাবসুলভ অমায়িক হেসে বলল, আরে কণা যে, কখন আসলে? কণা নিজের ভেতরের অস্থিরতা লুকিয়ে মৃদু হেসে বলল, এই তো মাত্রই আসলাম। ইয়াস বিন্দুমাত্র সময় নষ্ট না করে ভদ্রতা বশত নিচে উঠে দাঁড়িয়ে পাশের চেয়ারটা টেনে দিল। কণার প্রতি তার মনে সবসময় এক অদ্ভুত যত্ন আর সম্মান কাজ করে। কণার এক পায়ে সামান্য পঙ্গুত্ব আছে, তাই সে একটু খুঁড়িয়ে হাঁটে। ইয়াস সবসময় একটু বাড়তি সচেতন থাকে, যদি মেয়েটা ভারসাম্য হারিয়ে পড়ে যায়। কণা ইয়াসের এই নীরব কেয়ারিং দেখে মনে মনে হাসল। লোকটা তাকে এত দুর্বল ভাবে কেন? সামান্যই শারীরিক ত্রুটি ছাড়া কণা কিন্তু ৮-১০টা সাধারণ মানুষের মতোই সব রকম কাজ করতে পারে। কোনো প্রতিবন্ধকতাই তাকে কখনো আটকে রাখতে পারেনি। চেয়ারে বসার পর বেশ কিছুক্ষণ সময় একদম চুপচাপ কেটে গেল। ইয়াস আবারও নিজের বইয়ের পাতায় মনোযোগ দেওয়ার চেষ্টা করলো, কিন্তু কয়েক পাতা পড়ার পর সে হঠাৎ থেমে গেল। তার অবজারভেশন মাইন্ড সজাগ হয়ে উঠল। সে আর চোখে লক্ষ্য করল টেবিলের ওপর রাখা কণার হাত দুটো থরথর করে কাঁপছে। শুধু হাত নয়, কণার পুরো অবয়ই এক তীব্র নার্ভাসনেসে স্পষ্ট। ইয়াস বইটা হালকা বন্ধ করে কণার দিকে একটু ঝুঁকে বসল। তার চোখে একরাশ উদ্বেগ নিয়ে নরম গলায় বলল, কণা, ইউ আর ওকে? এভাবে হাঁপাচ্ছ কেন তুমি? শরীর খারাপ লাগছে নাকি কিছু বলবে আমায়? ইয়াসে সেই চেনা গভীর কণ্ঠস্বর আর চোখের মায়াবী চাহনি সরাসরি কণার বুকে গিয়ে আঘাত করল। কণা একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের কাঁপতে থাকা হাত দুটো শক্ত করে চেপে ধরে নিজেকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করল, কারণ সে জানে পরের মুহূর্তে তার ঠোঁট থেকে যে সত্যটা বের হতে চলেছে তা তাদের এই সুন্দর বন্ধুত্বের চেনা সমীকরণটা চিরতরে বদলে দিতে পারে। কণা সেই কাঁপতে থাকা হাত দুটোর দিকে তাকিয়ে আসার এক মুহূর্ত দেরি করল না। সে নিজের ব্যাগ থেকে পানির বোতলটা বের করে কণার দিকে এগিয়ে দিয়ে অত্যন্ত নরম গলায় বলল, একটু পানি খাও কণা, শান্ত হও।